আধার সোজা হয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু না। আদ্রিয়ান, তোমাকে আমি আরো গভীরভাবে চাই। আমার সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও এখন বেঁচে থাকার মানে তুমি। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের সমাজ অ্যাসাইলাম ফেরত কোনো মানুষের স্বপ্ন দেখাটা অপরাধ মনে করে। এদের একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন বড্ড বেমানান। তোমার জীবনে আমি আসাটা তোমার জন্য দুঃখজনক, এর জন্য সরি। আমি তোমাকে আর ফোর্স করব না। যতটা বিরক্ত করেছি তার জন্য দুঃখিত। আদ্রিয়ান ওর শেষ বাক্যগুলো শুনে অনেকটা আন্দাজ করতে পেরেছে আধার কি করতে পারে। ও দ্রুত বাকি কয়েক পাও এগিয়ে আসলো আধারের দিকে। আধার ততক্ষণে পেছনে পুরোটা হেলে পড়েছে। আদ্রিয়ান ওর ডান হাতটা ধরে ফেলেছে। এই মুহূর্তে আধারের সমস্ত দেহ রেলিং এর ওপাশে ঝুলছে, আর আদ্রিয়ান ঝুঁকে ওর হাত ধরে আছে। আধার এটা আশা করেও নিজেও বিশ্বাস করেনি। আদ্রিয়ানকে শেষ পর্যন্ত মানিয়ে নিতে না পেরে ও সত্যিই মারা যেতে চেয়েছিল। এই মুহূর্তে ওর আশা পূরণ হওয়ায় ওর মাঝে একটা আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু তার রেশ খুবই কম। আদ্রিয়ানকে এখনো মানিয়ে নিতে না পেরে আদ্রিয়ান ওকে তুলে দিতে গেলেই আধা চিৎকার করে বলছে, ছাড়ো আমার হাত, আদ্রি। আদ্রিয়ান কোনো কথা না বলে ওকে ওপরে তুলে এনে ছাদে দাঁড় করিয়ে দেয়। এরপর খুব জুড়ে ওর মুখে একটা চড় মারে। এই প্রথম আদ্রিয়ান ওকে মারল। আধার এতক্ষণ উত্তেজিত হয়ে থাকলেও এখন পুরো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। খুব ব্যথা করছে গালে। আদ্রিয়ান কড়া গলায় বলল, ইউ সাইকো গার্ল, এত জেদ কেন তোমার? আধারের চোখ ছলছল করছিল। এবার পলক ফেলতেই গাল বেয়ে পানি পড়ল। ও কান্না ভেজা কণ্ঠে বলল, তোমার তো কিছুই যায় আসে না আমার কিছু হলে, তবে বাঁচালে কেন? আদ্রিয়ান এতক্ষণ আধারের আরেকটা হাত ধরেছিল। এবার সেটা ছেড়ে দিয়ে নিজের কোমরে দু হাত দিয়ে দাঁড়িয়ে বলল, মরবে যখন, তখন আমাকে ডেকে এখানে নিয়ে আসার প্রয়োজন কি? তুমি জানো আমার সামনে আমি তোমাকে সুইসাইড করতে দেব না। তুমি জানো আমার সামনে আমি তোমাকে সুইসাইড করতে দেব না। তো এত কিছু করলে। আমার শুধু তোমাকে সরাসরি শেষবার দেখতে ইচ্ছে করছিল। বলেছিলে আর কখনো দেখা করার আশা তুমি করো না। এখন নিচে মরা যাবে আর আমাকে ফাঁসিয়ে দেবে? আধার করুণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, শুধু এর জন্য আমাকে বাঁচিয়েছো যে তুমি ফেঁসে যেতে পারো? চিন্তা নেই তোমার। আমি আমার রুমে একটা সুইসাইড নোট রেখে এসেছি, যেখানে আমি কাউকেই দায়ী করে যাইনি। এখন আমাকে আর বাধা দিও না। কথাটা বলে আধার আবার রেলিংয়ের উপরে উঠতে যায়। আদ্রিয়ান ওর হাত ধরে ফেলে। ও ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আদ্রিয়ানের শক্তির সাথে পেরে উঠছে না। আদ্রিয়ান এত শক্ত করে ধরেছে যে ও রীতিমতো ব্যথা পাচ্ছে। আদ্রিয়ানের দিকে তাকাতেই দেখতে পায় ওর চোখ রাগে লাল হয়ে আছে। আধার সেটা পরোয়া না করেই বলে, আমি মারা গেলে তোমার কি, চলেই তো যাবে। এখন মারা যাই আর পড়ে। আমি তো এটা করবই। কতক্ষণ আটকাবে তুমি? থাকতেই তো চাও না আমার পাশে। আদ্রিয়ান দেখে থাকা সত্ত্বেও শান্ত কণ্ঠেই বলল, আমি চলে গেলে তুমি যাতে এটা করতে না পারো তার ব্যবস্থা করেই যাব। আমি নিজে তোমাকে একটা সুস্থ জীবন দিতে এত চেষ্টা করেছি। আমার চেষ্টার ফলাফল তো ব্যর্থ হতে দেব না। আর এই জীবন আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। আমার তো উপহারের অমর্যাদা আমার সামনে আমার একদম পছন্দ না। এটা তোমার মুখে মানায় না। আমি এখন থেকে যা খুশি করব, তুমি আটকানোর কেউ না। যখন বলেছিলাম আমার সাথে আমার পাশে থাকার কথা, তখন তো বারবার আমাকে তুমি ফিরিয়ে দিয়েছিলে। এখন এত কেয়ারিং কেন? হাতটা ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। এতটুকুই ব্যথা দিয়ে অবস্থা? আর তো ছাদ থেকে লাভ দিচ্ছিলে, তখন একবারও শেষ হতো সব। দীর্ঘ সময় সহ্য করতে হতো না। দীর্ঘ সময় ধরে অসহ্য যন্ত্রণাদায়ক। আমি সহ্য করতে পারবো না। আমি তো মরবই। তুমি তো জানো আধার, বেশি পাগলামি করলে তোমাকে কি করে আটকাতে হয়। তোমার পাগলামি এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার আফসোস হচ্ছে তোমাকে রিহাব থেকে ছাটানোটা আমার ভুল। এখন আমাকে বাধ্য করো না আমার আমি কোনো কাজ করতে। তোমাকে এখন আটকাতে হয়তো আমার সেটাই করতে হবে। আধার একটু ঘাবড়ে গিয়েছে ওর কথায়। আদ্রিয়ানের শান্ত কণ্ঠ যথেষ্ট ভয়ানক। তবু ও ওর জেদ থেকে পিছু সরবে না। ও দৃঢ় কণ্ঠে বলল, আমি ভয় পাই না, যা খুশি করো। আমাকে তুমি প্রপোজ না করলে আমি এটা করবই। আধার, আমাকে সেগুলোর ব্যবস্থা করব? খুব জেদি হয়ে যাচ্ছে তুমি।
আদ্রিয়ানের কথা শুনে আধার একটা ঢোক গিলে ইনোসেন্ট ফেস করে বলল, এমন কেন তুমি আদ্রি? আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি। আমি তো বলেছি তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি সময় নিয়ে ভাবো। শুধু আর কাউকে নিজের জীবনে আসতে দিও না। আর তুমি দেখো নিজেকে, আমার এতটুকু চাহিদা তুমি পূরণ করতে পারছো না, বরং আমার মতো একটা গুড গার্লকে শুধু শুধু ভয় দেখাচ্ছ। একবার কথা দিলে তো আর আমি এরকম করব না। আদ্রিয়ান ওর মুখের দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না। ওকে কোনো কথাতেই থামানো যাবে না, সেটাও বুঝতে পেরেছে। একমাত্র ও যা চায় তাই মেনে নেওয়াই ওকে সামলাতে পারে। আদ্রিয়ানকে কিছু না বলতে দেখে আধার বলল, কি হলো? তুমি বলো কি করবে? যতদিন না বিয়ে হয় মাঝে মাঝে আমার ছোট ছোট আবদার পূরণ করবে। তুমি কি কথা দিচ্ছ আমাকে? আদ্রিয়ান আর কোনো উপায় না পেয়ে বলল। ওকে। ওর এতটুকু কথাতে আধারের চোখ খুশিতে চকচক করছে। ও উত্তেজিত কণ্ঠে বলে, সত্যি প্রমিস করছো তো? হুম। আমি আর মারা যেতে চাইবো না কখনো। আমার তো তোমার মুখ থেকে শুনতে হবে তুমি আমাকে ভালোবাসো। এখন চলো দোলনায় বসি, অনেক কথা আছে তোমার সাথে। আদ্রিয়ানের হাত অনেক আগেই আলগা হয়ে এসেছিল। ও আধারের হাত ছেড়ে দিয়েছে। আধার এবার ওর হাত টেনে টেনে এনে দোলনায় বসিয়ে দেয়, নিজেও ওর পাশে বসে। আধার কথা বলে যাচ্ছে, কিন্তু আদ্রিয়ান শুধু হ্যাঁ না ছাড়া কিছুই বলছে না। ওর মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। ও আর না পেরে আধারকে প্রশ্নটা করেই বসে, আধার, তুমি হয়তো চিৎকার করলে আমিও করেছি, তবে রফিক চাচা আর খালা কেন আসলেন না? ওর প্রশ্ন শুনে আধারের কথা বন্ধ হয়ে যায়। ও চুপ করে মাথা নিচু করে রাখে। আদ্রিয়ান আবার বলে, কি হলো বলো, তুমি কিছু করেছো? আধার একটু ঔষধের পাতা ওকে দেখায়, যেখানে 4টা ঔষধ শেষ হয়েছে সবে। আদ্রিয়ান দেখেই বুঝতে পারে এটা ওর জন্য প্রেসক্রাইব করা স্লিপিং পিল। আদ্রিয়ান একটু অবাক হয়ে ওটার দিকে তাকিয়ে আছে। আধার ওকে বলে, আমার আগের ঔষধের পাতা শেষ হয়ে গিয়েছে গতকাল রাতেই। এটা আজকে শুরু করার কথা। আমি খাইনি, মানে খেলে এখন তোমার সাথে এখানে থাকাটা এত সহজ হতো না। তবে 4টা পিল নেই, এটার কারণ। আদ্রিয়ান ওর কথা শুনে অবাক হয়ে যায়। ও এতটা করতে পারে ভাবতেই অদ্ভুত লাগছে ওর। এরপর আদ্রিয়ান কিছু বলতে যাবে, আধার ওকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি কতটুকু ডোজে কতটা হতে পারে। সো প্লিজ আর কোনো কথা বলো না এটা নিয়ে। ওরা সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠবে, এতটুকুই। এতে ওদের কোনো ক্ষতি তো হবে না। তুমি আমাকে হাইপারের ঔষধ প্রেসক্রাইব করা বন্ধ করে দিয়েছো অনেক আগেই। আমি তো যথেষ্ট সুস্থ না। এখন অন্য বিষয়ে গল্প করি প্লিজ। আদ্রিয়ান আর কিছু বলল না। আধার আবার গল্প শুরু করলো। আদ্রিয়ান চলে যেতে চাইলেও যেতে দিল না। নিজ হাতে ওর জন্য কফি বানিয়ে নিয়ে এসে দুজনে আবার গল্প করছে। মূলত আধারই কথা বলছে আর আদ্রিয়ান শুনছে। ওর খুব একটা বিরক্ত লাগছে না। আজকে আমাবস্যা, আর তাই 4টাকে আর ওদের এই সুন্দর মুহূর্তকে উপভোগ করা হলো না। সারা রাতি আধার গল্প করলো আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ানের খুব ঘুম পাচ্ছিল, কিন্তু আধারের জন্য পারেনি। ভোরে সূর্য উঁকি দিতেই আধার ওকে ছাড়লো। আদ্রিয়ান তখন বাড়ি ফিরে আসলো। আধার ওকে বিদায় জানিয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। আধারের আদ্রিয়ানের জন্য পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে। ও যখন তখন ওকে ফোন দিয়ে বিরক্ত করে। আদ্রিয়ান মাঝে মাঝে খুব বেশি বিরক্ত হয়ে ফোন না ধরলে পরবর্তীতে আরও বেশি আধার রিয়াক্ট করে। আধারের বাকি সব কিছু দেখলে ওকে একজন পুরনো সুস্থ মানুষ মনে হয়। শুধু আদ্রিয়ানের প্রতি ওর পাগলামিগুলো একটু বেশি। আর নিজের দিকে কোনো খেয়াল নেই ওর, আর না নিজের কাজের দিকে আছে। ও অ্যাসাইলামে থাকতেই আদ্রিয়ান ওর বই নিয়ে প্রকাশ করা শুরু করে দিয়েছিল। এতদিনে ওর এই বই বেস্ট সেলার তালিকায় স্থান দখল করে। ও এখন অনেক ফেমাস, কিন্তু কেউই ওকে দেখেনি, আর না কেউ ওর অবস্থান সম্পর্কে নিশ্চিত। রিয়ানের পাবলিকেশন ওর বই পাবলিশ করে, কোনো প্রেসের সামনেও যায় না। পাঠক মনে ওকে নিয়ে তীব্র কৌতূহল। এদিকে তাহসিন চৌধুরী আর সিফাতের ধারণা আধার এখনো অসুস্থ, আর এই জন্যই ও জনসম্মুখে আসে না। ওর কালো অতীত ওকে কখনোই পিছু ছাড়বে না, আর ওকে নিয়ে বসে থাকার সময়ও নেই ওদের। আরও কত কাজ,
কত আধারের জীবন আধার করে দেওয়ার গুরু দায়িত্ব আছে তাদের। সেই ঘটনার আরও 3 মাস পর আধার লন্ডন গিয়েছিল। সেখানে গিয়েও আদ্রিয়ানকে বিরক্ত করতে ভোলেনি। মাত্র 1 সপ্তাহ সেখানে থেকেই ফিরে আসে তামান্নাকে সাথে নিয়ে। ফিরে এসে ওকে বিরক্ত করে। তানহার সাথেও কখনো দেখা করেনি। তবে তানহা আদ্রিয়ানকে যে বেশ বিরক্ত করে তা আধারের রাগের কারণ। এখনো আদ্রিয়ান ওর কথায় পাত্তা দেয় না বলে আধার শান্ত আছে। আধারের অ্যাসাইলাম থেকে ফেরার প্রায় 1 বছর পর একদিন রফিক চাচা তামান্নাকে নিয়ে গ্রামে যায়। আধারকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আধার কোনোভাবে রাজি হয়নি। আধারের ওপর কেউ জোর করতে পারে না, ও অনেক বেশি হাইপার হয়ে যায় এতে। আর এটা ওর মেন্টাল হেলথের জন্য ক্ষতিকর। তাই রফিক চাচা ওকে আর মর্জিনা খালাকে রেখে চলে গেলেন। আধার এখন নিজে যথেষ্ট স্বাবলম্বী। ওর বইয়ের কারণে বর্তমানে ওর ব্যাংক ব্যালেন্স অনেক বেড়ে গিয়েছে। এখন আর ওর রফিক চাচার কাছ থেকে টাকা নেওয়া লাগে না। আগেও লাগতো না, ওর খরচও খুব বেশি না। ওর শপিং করতে একদম ভালো লাগে না, মাঝে মাঝে যার প্রয়োজনের খাতিরে, আর না অন্য কোনো কাজে লাগে। শুধু ওর ড্রিঙ্ক করতেই যতটা প্রয়োজন। আধার মর্জিনা খালাকে ওর বাড়ি পাঠিয়ে দিল। ওনার বাড়ি অনেকটা দূরে। একমাত্র ছেলে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করে বিয়ে করে বউ নিয়ে গিয়েছে। স্বামী আরও আগেই মারা গিয়েছে। মর্জিনা খালা বাড়িতে একা বলে এই বাড়িতে কাজ নিয়ে এখানেই থাকেন। উনি কোনোভাবেই যেতে চাননি। আধার এক প্রকার জোর করে ওনাকে পাঠিয়ে দিয়েছে। আদ্রিয়ান সকালে ওকে চেক আপ করে গিয়েছে। তখন বলা হয়ে যায়নি। তখনও আদ্রিয়ানকে কল করে ক্যান্ডেলের ডিনারের জন্য, কিন্তু ওর ফোন প্রথমে ব্যস্ত, পরে ব্যস্ত না হলে ও ধরেনি। আধার ওকে মেসেজ সেন্ড করেও তার কোনো রিপ্লাই দেয়নি। আধার বিকালে পর্যন্ত একভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েছে, কিন্তু ওর কোনো রেসপন্সই পায়নি। আধার ওর ইগনোরেন্স আর নিতে পারছে না। একবার ভাবলো ওর চেম্বারে যাবে, কিন্তু পরে অন্য প্ল্যান ওর বেশি পছন্দ হলো। ও রিয়ানকে কল করলো। রিয়ান ওর ফোন রিসিভ করতেই বলল, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন একটু? আধুনিকে কখনো নিজ থেকে কল করে না। আজকে ওর কল দেখে রিয়ান অনেকটা অবাক হয়ে গিয়েছিল। আবার কলটা ধরতেই কোনো ফর্মালিটি ছাড়াই ওর এমন কথায় রিয়ান কিছুটা ঘাবড়ে গিয়েছে। আধারের কি সাহায্যের প্রয়োজন সেটাই ভাবছে, কোনো কথা না বলে। আধার ওর কোনো রেসপন্স না পেয়ে বলে, করবেন কি সাহায্য? ওর কথায় রিয়ানের হুঁশ ফেরে। রিয়ান বেশ দ্রুতই বলে, হ্যাঁ অবশ্যই। কি সাহায্য লাগবে বলো। প্রমিস করছেন তো? আধারের এই কথায় রিয়ান আরো অবাক হয়। সাহায্য করতে আবার প্রমিসও করতে হবে? নিশ্চিতভাবে কোনো উদ্ভট আবদার। ছোটবেলায় আধার কোনো জিনিস যেটা না পাওয়ার সম্ভাবনা থাকতো কারো কাছে থেকে, সেটা চাওয়ার আগে এভাবেই প্রমিস করিয়ে নিত। রিয়ানের এক প্রকার ভয় করছে ওকে প্রমিস করতে। আধার আবারও কয়েকবার একই কথা বলল। অবশেষে রিয়ান রাজি হলো ওর কথায়। আধারের এমন অনুনয় ভরা আবদারও ফেলতে পারেনি। ও কথা দিল আধারকে সাহায্য করবে। তবে আধা যে আবদার করলো তাকে ওকে সাহায্য করতে রিয়ানের হেজিটেশন হলেও অবশেষে করল। রিয়ানের কাছ থেকে কিছু মাস্তানের নাম্বার নিল আধার। রিয়ান যে এদের চেনে আধারে তা অজানা না। আর আদ্রিয়ানকে বলতেও মানা করে দিল। রিয়ানের কিছুই করার নেই। আধার যদি জানেও আদ্রিয়ানকে বলেছে, তাতে ওর সাথে আর কোনো সম্পর্কই রাখবে না। তার উপর মারাত্মক হাইপার হয়ে যাবে। আধা নিজের কার্য উদ্ধার করতে পেরে অনেক খুশি। এখন শুধু সময়ের অপেক্ষা। ও আজকে আদ্রিয়ানকে অফিসিয়ালি প্রপোজও করবে। এতদিন মুখে বলেছে বিভিন্নভাবে, আজকে আয়োজন করে প্রপোজ করবে। ও খুশি মনে রান্না করতে চলে যায়। ডিনারের জন্য নিজ হাতে রান্না করবে। ওর মায়ের কাছ থেকে বেশ কিছু রান্না শিখেছিল। আবার এই 1 বছরে মর্জিনা খালার কাছ থেকে অনেক রান্নাই শিখেছে। আদ্রিয়ানের পছন্দের খাবার, বিশেষ করে বাগান থেকে ও সাদা গোলাপ তুলে এনেছে অনেকগুলো। খুশিতে ওর মাথা থেকে বের হয়ে গিয়েছে যে আদ্রিয়ানের লাল গোলাপ বেশি পছন্দ। ও সব কাজ সেরে শাওয়ার নিয়ে নেয়। রাত প্রায় 11:30টার দিকে কয়েকজন লোক আদ্রিয়ানকে নিয়ে আসে। আদ্রিয়ানের জ্ঞান নেই। আধা নিজের বেডরুমে ওকে শুইয়ে দিতে বলে। আদ্রিয়ান আজকে একটা বটল গ্রিন শার্ট পরে আছে। আধারে ওর সাথে মিলিয়ে বটল গ্রিন গাউন পরে নেয়। একটুখানি সেজে নিয়ে নিজেকে আয়নায় দেখে হেসে দেয় ও। এরপর পেছনে ফিরে আদ্রিয়ানের মুখের দিকে তাকায়। এই মুহূর্তে ওর মুখটা যেন ওর কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর কিছু। ও নিজের পছন্দের সাদা গোলাপের বাগানটার দিকে তাকিয়েও এই প্রশান্তি কখনো পায়নি, যা ও এখন আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে পাচ্ছে।
এখন ওর কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাও ফিকে পড়ে যাবে। ও উঠে গিয়ে আদ্রিয়ানের পাশে বসে ওকে জড়িয়ে ধরে ওর বুকে কাঠ বাঁধে। 6 মাস আগে লন্ডনে যাওয়ার আগের রাতের ঘটনায় ওর সংকোচ কেটে গিয়েছে। আর তারপর থেকে ওর কাছে সবচেয়ে প্রশান্তি, নিরাপদ আর পছন্দের শব্দটা হলো আদ্রিয়ানের হৃদস্পন্দনের শব্দ। অদ্ভুত ভালো লাগা কাজ করে ওর মধ্যে এই বুকে একটু আশ্রয় পেলে। আধার খুব বেশি সময় থাকলো না, ওকে তো আবার খাবার সার্ভ করতে হবে। বাড়িতে আর কেউ নেই। আধার আদ্রিয়ানের বুক থেকে মাথা তুলে ওর কপালে গভীর পরশ এঁকে দেয়। ওর বিশ্বাস কপালে টুটে স্পর্শ খুব বেশি গভীর হয়। এটা একেবারে হৃদয়ে পৌঁছায়। আর এর সাথে মিশে থাকে ভালোবাসার পাশাপাশি সম্পর্কের প্রতি অগাধ সম্মান, শ্রদ্ধা, আস্থা। আধার রুমের লাইট অফ করে নিচে চলে যায়। বাড়ির সব আলো নিভিয়ে চারিদিকে সাজিয়ে রাখা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। নিজ হাতে ডিনার টেবিল সাজাতে সাজাতেই আদ্রিয়ান নেমে আসে নিচে। আধার জানতো ও রেগে আছে, তবে ওকে সামনে নিতেও জানে। আধারের পাগলামির সাথে আদ্রিয়ান পরিচিত হলেও আধারের এই মুহূর্তে এমন কাণ্ড ঘটাবে সেটাও বুঝতে সময় লেগেছে। এর আগে আদ্রিয়ানের হাতে খাওয়ার জন্য এরকম চেষ্টা করেছে, ওর কাছ থেকে কথা আদায় করতে এমন করতো। কিন্তু আদ্রিয়ানের পছন্দের কথা ভেবে সরাসরি এরকম করবে এটা একটু কঠিন ছিল ওর পক্ষে আন্দাজ করা। আর এই মুহূর্তে আধারের বড় একটা কাজও ছিল, তা হলো আদ্রিয়ানকে প্রপোজ করা। তার ভেতরে আধার ওর হাত কেটে নিল, আর সেটা খুব দ্রুত। আদ্রিয়ানকে সময়ও দিল না ওকে আটকানোর। আধার জ্ঞান হারিয়ে ফেলতে ফেলতে আদ্রিয়ান ওকে ধরে ফেলে। ওর নাম ধরে ডাকতে থাকে, ওকে বকতেও থাকে। আধারের কোনো রেসপন্স না পেয়ে আদ্রিয়ান ওকে পাঁজা করে করে লিভিংয়ের সোফার উপর শুইয়ে দেয়। ফার্স্ট এড বক্স এনে দ্রুত কোনো রকম ড্রেসিং করে দেয় রক্ত বন্ধ করার উদ্দেশ্যে। ওর মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানোর বৃথা চেষ্টাও করে। ও আধারের রুমে গিয়ে ওর বাড়ির চাবি নিয়ে আসে। আদ্রিয়ান নিশ্চিত ওর গাড়ি এখনও চেম্বারের সামনে পড়ে আছে। আদ্রিয়ান আধারকে কোলে নিয়েই বাইরে এসে ওর গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিয়ে নিজে ড্রাইভ করে হসপিটালে নিয়ে আসে। অ্যাম্বুলেন্সে যেতে সময় লাগতো, তাই আদ্রিয়ান নিজেই ওর দায়িত্ব নিয়েছে। আধারের রক্তের প্রয়োজন বলে আদ্রিয়ানই ব্লাড ব্যাংক থেকে জোগাড় করে। ওর সাথে আধারের গ্রুপ মেলেনি। আদ্রিয়ান ওকে ফেরে চলে যেতে পারেনি। রফিক চাচাকেও তখনও কিছু জানায়নি। আদ্রিয়ান আধারের অবস্থা খুব বেশি খারাপ না, ও তো বলেছিল এখনো মারা যেতে চায় না, তাই ও নিজের হাতের ক্ষতটা খুব বেশি ক্রিটিক্যাল পর্যায়ে নিয়ে যায়নি। তার সাথে ওর বিশ্বাস ছিল আদ্রিয়ান ওকে ঠিকই সেভ করবে। আধারের এই অবস্থায় আদ্রিয়ানের খুব কষ্ট হচ্ছে। মেয়েটার আচরণ সম্পর্কেও অবগত, তবুও আজকে শুধু ওর জন্য আধারের এই অবস্থা। অনুতাপে ওর আরো বেশি খারাপ লাগছে। নিজের অজান্তেই আধারের জন্য ওর চোখ থেকে পানি পড়ছে। ও নিজেই অবাক হয়ে যাচ্ছে এতে এতটা খারাপ ওর কেন লাগছে। আধার তো ঠিক আছে এখন। আধারকে অ্যাডমিট করানোর সময় ওর পাগল প্রায় অবস্থা ছিল। নিজেকে সামলিয়েছে খুব কষ্ট করে। সারা রাত হসপিটালে আধারের কেবিনে বসে কাটিয়ে দিয়েছে। দু চোখের পাতা এক করতে পারেনি, এক দৃষ্টিতে আধারের দিকে তাকিয়েছিল। আধারের জ্ঞান ফিরে ভোরের দিকে চোখ খুলতেই পাশে আদ্রিয়ানকে ওর জখম হওয়া হাতটা আদ্রিয়ানের 2 হাতের মুঠোয় নিয়ে মুখের কাছে ধরে থাকতে দেখেও একটা মুচকি হাসি দেয়। আদ্রিয়ান ছলছল চোখে ওর দিকে তাকিয়েছিল। ওর চোখে মুখে তীব্র চিন্তার ছাপ, তার সাথে হারিয়ে ফেলার ভয় স্পষ্ট। সারা রাত না ঘুমিয়ে কাঁদার জন্য চোখ সম্পূর্ণ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো। আধারের জ্ঞান ফিরতেও কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়েছিল, কিন্তু এখন ওকে হাসতে দেখে আদ্রিয়ানের অদ্ভুত লাগছে। এতে কিন্তু কিছু করেও হেসে যাচ্ছে। আদ্রিয়ান কিছু না ভেবেই আধারের হাতে নিজের ঠোঁট ছুঁইয়ে দেয়। আধার আরও একটু হাসে। নিজের আরেক হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো সেই হাতে উঁচু করে আদ্রিয়ানের মুখে ছুঁয়ে দেয়। আদ্রিয়ান ভাঙা গলায় বলে, এমনটা কেন করলে তুমি আধার? আমি কি বলেছিলাম আমার লাল গোলাপ চাই? তুমি এতটা পাগলামি করলে তোমাকে সামলাবে কি করে? তাহলে কি তুমি দায়িত্ব নিচ্ছ আমাকে সামলে রাখার? আমি প্রমিস করছি, তুমি যেদিন থেকে পুরোপুরি দায়িত্ব নেবে সেই দিন থেকে আমি আরও ভালো হয়ে যাব, তোমাকে এত জ্বালাবো না। আধারের কথাগুলো বলতে বেশ কষ্ট হচ্ছিল। আদ্রিয়ান ওর গলা শুনে বলে, এখন আর কথা বলো না। আমি বলেছি, শুনেছ, তুমিও বললে। এখন রেস্ট নাও। আদ্রিয়ানের এখন অনেকটা শান্তি লাগছে। আধারের জ্ঞান ফিরতে দেখে ওর কণ্ঠ শুনেও আধারের হাত ছলছল দিয়ে উঠতে যাবে, তখনই আধার বলে, এড়িয়ে যাচ্ছ এখনো? এখনো জায়গা দেবে না আমাকে তোমার জীবনে? আদ্রিয়ান থমকে গিয়ে বলে, এখন তোমার সুস্থ হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন।
এটা বড় চিন্তা করা যাবে। তাহলে আমার ধারণাই। আধার আর কিছু বলতে পারলো না। আদ্রিয়ান ওর ঠোঁটে আঙুল দিয়ে বলল, এখন কথা বলতে নিষেধ করেছে তো? এত অবাধ্য তুমি। আধার আর কিছু না বলে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। আদ্রিয়ানও আর ওর কেবিনে থাকলো না। দুদিন পর আধার বাড়ি ফিরল। রফিক চাচা আর তামান্না ওই রাতের পরদিনই চলে এসেছিল। আধারের জ্ঞান ফিরতেই আদ্রিয়ান রফিক চাচাকে খবর দিয়েছিল উনি আর গ্রামে থাকেননি। সেই মুহূর্তে রওনা দিয়েছিলেন। তামান্না আধারকে অনেক বকেছে এরকম বোকামির জন্য, কিন্তু রফিক চাচা এখনো ওর এই কাজের কারণ জানেন না। তামান্না বকার কারণে উনি আর আধারকে কিছু বলেননি। একসাথে সবার রিয়াক্ট কারো জন্যই ঠিক না। বাড়ি ফিরে ওর আদ্রিয়ানের ওপর ওর অত্যাচার কমেনি, বরং বেড়ে গিয়েছে। দেখতে দেখতে ওই ঘটনার 6 মাস পার হয়ে গিয়েছে। আধার একদিন বিকালে আদ্রিয়ানের চেম্বারে এসে হাজির হয়। ওর আবদার ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। সেদিন রাতে ডক্টর ফারহানার ছেলে ডক্টর ফাহাদের রিসেপশন পার্টি। শহরের সব বড় বড় ডাক্তারদের দাওয়াত সেখানে। আদ্রিয়ান বর্তমানে শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট। তার উপর ডক্টর ফাহাদ এই হসপিটালের নিউরোলজিস্ট। আদ্রিয়ানের খুব ভালো বন্ধু। ওর এখানে অ্যাটেন্ড করা যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আদ্রিয়ান অনেক চেষ্টার পর আধারকে এটা বোঝাতে সক্ষম হয়েছে। আধার অবশেষে নিরাশ হয়ে ফিরে আসতে যাবে। তখনই ও দেখে একটা মেয়ে আদ্রিয়ানের সাথে খুব সেধে সেধেই কথা বলছে। মেয়েটা অনেক সুন্দর, হাইট আধারের সমান, প্রায় আধারের থেকে উজ্জ্বল গায়ের রং, ফ্লেমলেস একটা স্কোয়ার শেপড চশমা। মেয়েটা টানা টানা চোখ জোড়াকে ঢেকে রেখেছে। গায়ে ডাক্তারের অ্যাপ্রন, পাতলা গোলাপি ঠোঁটে শুধু ময়শ্চারাইজার লাগানো। সব দিক থেকে বিচারে আধারের থেকে অনেক বেশি সুন্দর। আদ্রিয়ানের সাথে এভাবে কথা বলতে দেখে আধারের মাথায় আগুন জ্বলছে। আদ্রিয়ান আধারকে খেয়াল করে ওই মেয়েটাকে বলল, তানহা, তোমার এখন কোনো পেশেন্ট নেই? চেম্বার ছেড়ে চলে এসছো কেন? আদ্রিয়ান যে ওকে এড়িয়ে যেতে এটা বুঝে তা তানহা আর আধার দুজনেই বুঝতে পেরেছে। তানহা এই হসপিটালের একজন অপথলমোলজিস্ট। তানহা আধারকে চিনতে পেরেছে। ও বেশ অবাক হয়েছে ওকে এভাবে দেখে। ওর মাথায় এখন অনেক প্রশ্ন, কিন্তু ও এটা জানে আধার আদ্রিয়ানের পেশেন্ট। আর ওর মানসিক অবস্থার কথা যতটা জানে, তাতে ওকে কিছু জিজ্ঞাসা করা মানে নিজের বিপদ ডেকে আনা। আদ্রিয়ানকে পরে ও জিজ্ঞাসা করে নেবে আধার কতটা সুস্থ। ও আধারের সামনে ওকে না চেনার ভান করে আদ্রিয়ানকে বলল, না, আজকে আমি ছুটি নিয়েছি। তুমি যাবে না রিসেপশন পার্টিতে? যাব সন্ধ্যার পর। শোনো না আদ্রিয়ান, আমাকেও একটু নিয়ে যাও তোমার সাথে। আসলে আমার গাড়িটা সার্ভিসিংয়ে পাঠিয়েছি, তোমার যাওয়ার পথেই পড়বে আমার বাড়ি। ওর কথা শুনে আধার চরম অবাক। ওর সামনেই ওর আদ্রিয়ানকে কিনা তানহা লিফট দেওয়ার কথা বলছে। আদ্রিয়ান একবার আধারের দিকে তাকিয়ে দেখলো ও রাগে একেবারে লাল হয়ে গিয়েছে। তখনই কোনো সিন ক্রিয়েট করে হসপিটালের মধ্যেই সমস্যা হবে। আধার তানহাকে কিছু বলতে যাবে তার আগেই আদ্রিয়ান বলে ওঠে, তানহা, আমি বেশ ব্যস্ত। তোমার বাবার ড্রাইভারকে বললে উনি তোমাকে নিয়ে যেতে পারবেন। এখন আমি আসছি, ওখানে দেখা হবে আশা করি। এই বলে আদ্রিয়ান তানহাকে কিছু বলতে না দিয়ে আধারের হাত ধরে নিয়ে হেঁটে চলে আসলো। তানহা এরকম সরাসরি প্রত্যাখ্যান একদমই আশা করেনি। ও আদ্রিয়ানের আচরণে হতভম্ব হয়ে গিয়েছে। তার সাথে এটাও বুঝতে পেরেছে আধারের জন্য এটা হয়েছে। ও নিজেও জানতো আদ্রিয়ান রাজি হবে না, কিন্তু সরাসরি এভাবে বলবে ভাবিনি। সেই কবে থেকে ওর পেছনে পড়ে আছে তানহা। তবে ও প্রতিটা সুযোগ কাজে লাগায় আদ্রিয়ানের কাছে আসার। ও অনেকটা হতাশ হয়েই ফিরে গেল। আদ্রিয়ান একটু হেসে দিয়ে ওর হাত ধরে ক্যাফের দিকে রওনা হয়। যাওয়ার সময় আধারের চোখ যায় হসপিটাল বিল্ডিং এর 3 তলার করিডোরে, যেখানে তানহা এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আধার থ্রিলার রাইটার। ওর কাছে তানহার মুখভঙ্গি একদম অপরিচিত না। তানহা যে ওদের দেখে মারাত্মক রেগে আছে সেটা বুঝতে আধারের সময় লাগেনি। চোখে মুখে হিংসার ছাপ প্রবল। ওর দৃষ্টি কিছু একটা করার পূর্বাভাসের ইঙ্গিত দিচ্ছে। আধার ওর দিক থেকে দৃষ্টি নামিয়ে একটু বাঁকা হেসে চলে যায়। এখন কোনোভাবেই ও আদ্রিয়ানকে ওর সাথে আলাদা ছাড়তে পারবে না। এই মুহূর্তে ও আদ্রিয়ানের কাছে নতুন আবদার করবে। তানহা নিজের কেবিনে ফিরে টেবিলের সবকিছু ঠেলে ফেলে দিয়েছে। চেয়ারে লাথি মেরে সোফায় বসে
সোফার কাভার হাতের মুঠোয় ধরে টেনে ছিঁড়ে ফেলার উপক্রম। ও কম্পাউন্ডার দ্রুত ওর রুম থেকে ঢুকে এই অবস্থা দেখে বেশ ঘাবড়ে গিয়েছে। তানহা খুব সহজে রেগে যায় না, শান্ত প্রকৃতিরও। কম্পাউন্ডার দ্রুত তানহার কাছে এসে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম ম্যাম? আপনি তো ছুটি নিয়েছিলেন, হঠাৎ ফিরে? ওর কথা শেষ করার আগেই তানহা অগ্নিদৃষ্টি নিয়ে ওর দিকে তাকায়। ও ভয়তে একটা শুকনো ঢোক গেলে। নরম মানুষ গরম হলে যে কত ভয়ানক হতে পারে তা যেন তানহার দৃষ্টি বলে দিচ্ছে। পারে তো এখন ওকে খুন করে ফেলবে। তানহা খুব জোরে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি তোমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য শাহিন? শাহিন আমতা আমতা করে বলে, না ম্যাম, আসলে আপনি এমন তো কখনো করেন না, তা আর কি। তাই তো, আমার কেবিনে আমার পারমিশন ছাড়া ঢুকতে হবে? শাহিনের খেয়ালই ছিল না যে ও তানহার পারমিশন নেয়নি। আর এটা তানহা একদম পছন্দ করে না। ও আরও ঘাবড়ে যায় এতে। ইতিমধ্যে তানহার কেবিনের ভাঙচুরের শব্দ আর ওর বাচ্চায় গলা শুনে কয়েকজন নার্স আর পেশেন্ট ওর রুমে উঁকে দিচ্ছে। তানহার মেজাজ আরও বিগড়ে গিয়েছে এতে। ও উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, এখানে কি তোমাদের এভাবে একজন ডাক্তারের কেবিনে উকি দিতে কোথায় শেখানো হয়েছে? লিসেন, কেউ আমাকে বিরক্ত করতে আসবে না। আর তুমি গেট লস্ট রাইট নাও। আর একদম ভুল হলে নিজ দায়িত্বে চাকরি ছেড়ে দিও। আমাকে যেন হস্তক্ষেপ করতে না হয়। নাও এভরিবডি গেট লস। ওর কথায় সবাই চলে গিয়েছে। শাহিনও যত দ্রুত পেরেছে চলে গিয়েছে সেখান থেকে। তানহা আবার ধপ করে বসে পড়ল সোফার উপর। পাশ থেকে ফোনটা নিয়ে কল করলো তানজিমকে। ও ফোন রিসিভ করতেই তানহা উত্তেজিত হয়ে বলল, আজকে আধার এসেছিল হসপিটালে, তুই জানিস ও সুস্থ হয়ে গিয়েছে? তানজিম ক্লাবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হঠাৎ করে তানহার এই কথায় ও দ্বিধায় পড়ে গিয়েছে। ওর পরিষ্কার মনে পড়ছে না কোন আধার। তানজিম ভাবলেশীন কণ্ঠে বলে, কোন আধার জানু? কোন আধার মানে? তুই কি করে আদিবার রেপ কেসের কোন আধার মানে? তুই কি করে আদিবার রেপ কেসের সাথে রিলেটেড সব কিছু ভুলে যেতে পারিস? ওই ওসি আর সিআইডি অফিসারের মেয়ে আধার। এতক্ষণ পর তানজিমের টনক রইল। আদিবা ওর জীবনের প্রথম অন্যায় ছিল। সেটা নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাহসিন চৌধুরীর। তানজিমের বাবা। টাকা আর ক্ষমতার খেলায় যদিও জয় হয়েছিল, এরপর থেকে এই ধরনের অন্যায় ওর নিত্য সঙ্গী। তাহসিন চৌধুরী সেদিন ওকে মেরেছিলেন ওনার বাবার লাঠি দিয়ে। তবে মারার কারণ ছিল তানজিম আদিবার সাথে অন্যায়টা করার পর অনুতপ্ত ছিল তাই। তাহসিন চৌধুরী সেদিন তানজিমকে বলেছিলেন, একটা সামান্য মেয়ের জন্য যদি তানজিম এত অনুতপ্ত হয়ে বাবার কাছে থেকে লুকিয়ে যায় ভয়তে, তবে এই কাপুরুষের হাতে ইন্ডাস্ট্রির সকল দায়িত্ব উনি কী করে বুঝিয়ে দেবেন? জীবনে চলার পথে এমন এমন ঘটনা ঘটবে যা সামলাতে শিখতে হয়। যার ক্ষমতা আছে দুনিয়ায় রাজত্ব সে করবে। সেই রাজত্বের কোনো কোনো জায়গায় দুর্যোগ আসলেও রাজার কিছু আসে যায় না। সে ক্ষমতা দিয়ে জনবল দিয়ে সামনে নেবে, শুধু নিশ্চিহ্ন হয়ে যাবে সেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। ওনার এই শিক্ষায় তানজিম এরপর থেকে এত অন্যায় করেছে যার হিসাব সে নিজে রাখতে পারে না। সবাই জানে ওর ডান হাত সিফাত, সব দিক সামনে নেয় সে। তানজিম ড্যাম কেয়ার ভাব নিয়ে শান্ত কণ্ঠে বলল, আধার সুস্থ তো কি হয়েছে? তানহা আরও রেগে বলল, কি হয়েছে এখনো বুঝতে পারছিস না? এই ওই একমাত্র প্রত্যেক সাক্ষী ছিল ওই ওসি আর সিআইডির মৃত্যুর। ও এখানে মানে ওই উকিল কি যেন নামটা, হ্যাঁ মনে পড়েছে, রফিকুল ইসলাম, উনিও আছেন দেশে। কি হবে যদি আবার কেসটা রিওপেন করে? রিল্যাক্স তানু, এত হাইপার হওয়ার কিছু নেই। তখনও আধার মানসিক রোগী হওয়ার জন্য কোনো সাক্ষ্য গ্রহণ করা হয়নি। আর এখন তো অ্যাসাইলামই ছিল। তাছাড়া ওর কথা কে বিশ্বাস করবে? কোনো প্রমাণ নেই, সব প্রমাণ ধ্বংস করে দেওয়া হয়েছে, যার জন্য ওই সাংবাদিকেরও আর বেঁচে থাকা হলো না। তানহা এবার কাঁদো কাঁদো গলায় বলল, এই অবস্থায়ও ও আমার আদ্রিয়ানকে কেড়ে নিল। তুই জানিস আদ্রিয়ান আর ও একে অপরকে ভালোবাসে? তানজিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে এত কথার এই কারণ? এটাও তোকে ভাবতে হবে না। আমি নিশ্চিত আজানোর অতীত জানে না। যখন জানবে নিজেই ছেড়ে চলে যাবে।
চিন্তা করিস না, একবার সিফাতর সামনে গেলেই যথেষ্ট। হুম, সত্যি বলছিস? অবশ্যই। আধার আবার হসপিটালে আসলে বলিস আমি সিফাতকে পাঠিয়ে দেব। আদ্রিয়ানের সামনে সব হলে ও আদ্রিয়ানের দিকে ফিরেও তাকাবে না। এর সাথে ওর এতদিনের আশা পূর্ণ হবে, তার সাথে আমার। সেই কবে থেকে একটা রাত ওর সাথে কাটাবো বলে বসে আছি, ওই ওসি মহিলা তা হতে দিল না। বিরক্তিকর। এখন তো আবার ফেমাস রাইটার। বাবাও মানা করেছিলেন কেসটা জটিল হয়ে যেত বলে। সালেমের ঠিকানাটা পর্যন্ত দেয়নি, আর সিফাতকেও ওয়ার্ন করে দিয়েছিলেন। সে যাই হোক, তুই পার্টিতে যাবি না? দ্রুত রেডি হয়ে নিস বাড়ি ফিরে। আমার সুন্দর বোনটা, আরো সুন্দর করে সেজে যাস, আদ্রিয়ান যেন চোখ ফেরাতে না পারে। এটাই তো সমস্যা, ও তো তাকায়ও না। তা চোখ ফেরাবে কি? তুই রাগ, আমি বাড়িতে ফিরছি। তানা ফোন কেটে একটা তৃপ্তির হাসি দেয়। ওর সব সমস্যার সমাধান ওর ভাইয়ের কাছে ও পেয়ে যায়। ও খুশি মনে বাড়ি ফিরে যায়। আধার আর আদ্রিয়ান বসে কফি খাচ্ছে। দুইজন মুখোমুখি বসেছে। আধার তখন থেকে দুই হাত মোচড়ামুচড়ি করছে। ও কিছু বলবে আদ্রিয়ানকে, কিন্তু খুব বেশি সংকোচ বোধ হচ্ছে। মাঝে মাঝে এক এক চুমুক কফি খাচ্ছে আর আদ্রিয়ানের দিকে আর চোখে তাকাচ্ছে। আদ্রিয়ান ফোন স্ক্রল করায় ব্যস্ত হলেও ওর হাবভাব দেখছে মাঝে মাঝে। দুজনের কেউ কোনো কথা বলেনি। নীরবতা ভেঙে আদ্রিয়ানই প্রথম বলে। তুমি কিছু বলবে আমাকে আধার? আধার থমকে যায় একটু, তারপর নিজেকে সামনে নিয়ে বলল, আসলে আদ্রি, আমি বলতে কি বলতে চাচ্ছিলে? আদ্রিয়ান এক ভ্রু উঁচু করে ওকে এটা জিজ্ঞেস করে। আধার এবার দুই হাতে দুই তর্জনী নিজের দুই কানে নিয়ে চোখ খিচে বন্ধ করে বলে, আমাকে তুমি তোমার সাথে পার্টিতে নিয়ে যাবে প্লিজ? আদ্রিয়ান ওর কথা শুনে আর ওর অঙ্গভঙ্গি দেখে একটু ভ্যাবা চাকা খেয়ে যায়। ও কোনো কথা বলছে না। আধার এমনিতেও ওর কথা শুনতে পারে না। তবুও ও চেষ্টা করছে শোনার। আঙুল শিথিল করে দিয়েছে। তার সাথে এক চোখ খুঁড়ে আদ্রিয়ানের দিকে তাকিয়েছে। আদ্রিয়ানকে কিছু বলতে না দেখে ওই আবার বলে, নিয়ে যাবে কি? হঠাৎ কেন? আধার কান থেকে হাত নামিয়ে চোখ মুখ স্বাভাবিক করে বলল, এমনি তোমার সাথে যেতে ইচ্ছে করছে। তো ওভাবে বলার কি ছিল? আসলে আমি তো ইনভাইটেড না, আর বিনা নিমন্ত্রণে কোথাও উপস্থিত হওয়া ব্যাড ম্যানার। তোমাকে বলায় তুমি যদি রেগে গিয়ে আমাকে বকতে, তাই আগে থেকে সেগুলো না শোনার প্রস্তুতি নিচ্ছিলাম। এর উপর এত বড় বড় ডাক্তাররা যাবে ওখানে, সিকিউরিটির জন্য নিশ্চয়ই ইনভাইটেশন নিশ্চিত করেই ঢুকতে হবে। আমার তো কোনো উপায় নেই। আদ্রিয়ান একটু ভেবে বলল, তা ঠিক, তুমি কি করে যাবে ওখানে? তোমার উড বি ওয়াইফ হিসেবে, তোমার ফ্যামিলি হিসেবে। আধার বেশ হাসি মুখে এই কথাটা বলল। ওর কথায় আদ্রিয়ান কোনো উত্তর দিল না। আধার ইনোসেন্ট ফেস করে আবার বলল, প্লিজ আদ্রি, নিয়ে চলো না, প্লিজ প্লিজ প্লিজ, না করো না প্লিজ। আধার এরপর আরো অনেকবার রিকোয়েস্ট করলো। অবশেষে আদ্রিয়ান রাজি হলো ওকে নিয়ে যেতে। ফাহাদকে এটা বলতে ফাহাদও বেশি খুশি হলো। আজকে আদ্রিয়ানের উডবি ওয়াইফকেও সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে। আধার বাড়িতে এসে দ্রুত রেডি হয়ে নিয়েছে। সম্পূর্ণ সাদা একটা গাউন পরেছে, হালকা মেকআপ নিয়েছে। হাতে একটা ঘড়ি, আরেক হাতে একটা ব্রেসলেট, ডান হাতের মধ্যমা আঙ্গুলিতে একটা গোল্ডেন রিং, বাম হাতের বৃদ্ধা আঙ্গুলিতে একটা ডায়মন্ডের রিং, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক আর চোখে ঘন ঘন কাজল। গলার সব সময়ের প্যান্ডেন্টটাই আছে, কানে ঝুমকা, মাথার চুল ছেড়ে দিয়েছে সাইড সিথি করে। পায়ে হিল পরে নিচে নামার সময় তামান্না ওকে দেখে বলে, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে বলা যাবে কি? আধার এক গাল হেসে বলে, আদ্রিয়ানের সাথে যাচ্ছি। ও আচ্ছা, এখন তো তোমাকে দখল করে নিয়েছে একজন। আমি আর পাই না সুযোগ একটু তোমার সাথে ঘোরার। তামো সুন্দরী, তুমিও তো দখল হতে চলেছ খুব শীঘ্রই। কালকে যে শাহেদ ভাইয়ের সাথে ঘুরতে গেলে সে বলবে। তামান্না ওর কথা বেশ লজ্জা পেয়েছে। ওর বিয়ে ঠিক হয়েছে 1 সপ্তাহ হলো। রফিক চাচাই পছন্দ করে বিয়ে দিয়েছে, কিন্তু এর মাঝে ওদের মাঝের আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো হয়ে গিয়েছে। আধার আর কিছু না বলে চলে যায়। বাইরে আদ্রিয়ান অপেক্ষা করছে ওর জন্য। আধার বাইরে বেরিয়ে ওর চোখ যায় লনের সোজা গেটের বাইরে একটা কালো গাড়ির সাথে। পেছনে হেলান দিয়ে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। সাদা শার্টের ওপর কালো ব্লেজার, শার্টেও কালো বর্ডার দেওয়া টাই পরা নিয়ে সবচেয়ে উপরের বোতামটা লাগায়নি। কালো জিন্স পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করা।
চোখে ফ্লেমলেস স্কয়ার শেপড চশমা। আজকেও লেন্স পরেনি। হালকা বাদামি চোখের মনি আধারের চোখে পড়তে আধার যেন হারিয়ে যায়। ফর্সা শরীরে কালো সাদা রং যেন ফুটে উঠেছে। আদ্রিয়ান ফোন স্ক্রল করছিল, ওকে তখনও খেয়াল করেনি। আধার ওর দিকে তাকিয়ে যেন আর হাঁটতে পারছে না, ওর ঘোর লেগে গিয়েছে। ক্যান্ডেল লাইট ডিনারের রাতে সেই ঘটনার পথে আধার হসপিটাল থেকে বাড়িতে ফিরে বাগানের সব সাদা গোলাপ গাছ তুলে ফেলে লাল গোলাপ গাছ লাগিয়েছে। আদ্রিয়ানের পর ওর বাড়িতে এসে বেশ অবাক হয়ে গিয়েছিল। আধারের সবচেয়ে পছন্দের সাদা গোলাপের একটা গাছও নেই। ওকে এই বিষয়ে বলেও আদ্রিয়ান কোনো সমাধান করতে পারেনি। আধার কোনোভাবেই আর সাদা গোলাপ গাছ লাগাবে না। আদ্রিয়ানের পছন্দের মূল্য ওর কাছে ওর নিজের থেকেও বেশি। আধারের জেদের কাছে হার মেনে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামায়নি কেউ। আধার কিছু সময় ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। বিড় করে নিজেকেই বলল, ওহ বেলাডোনা, আই উইল যাই। তোমাতেই আমার মৃত্যু আদ্রিয়ান, মাই একটা স্ত্রী। আই ডু লাভ ইউ ডিয়ার। আধার একটা ঘন নিঃশ্বাস ফেলে চোখ খুলে দেখলো আদ্রিয়ান এখনো ফোন থেকে চোখ তোলেনি। আধার লনের পাশের গার্ডেন থেকে একটা লাল গোলাপ তুলে আদ্রিয়ানের দিকে এগিয়ে গেল। ওর সামনে গোলাপটা ধরে একটু শব্দ করলো ওর দৃষ্টি আকর্ষণ করতে। আদ্রিয়ানের উপস্থিতি টের পেয়ে ওর দিকে তাকালো। আদ্রিয়ানেরও যেন চোখ আটকে গিয়েছে ওর ওপর। অদ্ভুত মায়া কাজ করছে ওর মুখটায়। আধার ওর দিকে ফুলটা আরো একটু এগিয়ে দিয়ে বলল, এটা নাও, তোমার দেওয়া উপহারের জন্য এটা আমার পক্ষ থেকে রিটার্ন গিফট। আদ্রিয়ান ওর কথায় ভ্রু কুচকে ওর দিকে তাকালো। ও বুঝতে পারেনি আধার কোন উপহারের কথা বলছে। আধার যেন ওর চোখের ভাষা পড়তে পেরেছে। আধার আবার বলল, এই সুন্দর একটা সন্ধ্যা আর সবচেয়ে মূল্যবান তোমার সময়। আদ্রিয়ান এবার স্বাভাবিকভাবে তাকালো ওর দিকে। ওর হাত থেকে ফুলটা নিয়ে বলল, চলো তাহলে, এখান থেকে পৌঁছাতে সময় লাগবে। আধার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। গাড়িতে উঠে আদ্রিয়ানের পাশের সিটে বসল। সিট বেল্ট লাগিয়ে যখন আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিবে আধার ওর হাত ধরে বলল, আমি কি আমার সাজগোজের জন্য একটু প্রশংসা আশা করতে পারি না? আদ্রিয়ান থেমে গিয়েছে ওর কথা শুনে। ও আধারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আশা করতেই পারো, তবে আমি বলবো এই মুখ থেকে কারোর প্রশংসা কম হয়ে যাবে। এই মুখ থেকে প্রশংসা করা কম হয়ে যাবে। You're looking so pretty, beautiful, and the synonyms, words are not worthy enough, princess. আদ্রিয়ান ওকে কখনো এভাবে প্রশংসা করেনি। আজকে ওর বেশ অদ্ভুত লাগছে ওকে, কিন্তু তার থেকে বেশি প্রিন্সেস আওয়ারটা ভালো লাগছে না। ওর মুখটা একটু গম্ভীর করে বলল, প্রিন্সেস বলো না। আদ্রিয়ান ভ্রু কুচকে বলল, কেন? কুইন ইজ মাচ বেটার। আমি কিছুদিন পর তোমার কুইনই হতে চলেছি। আর তাছাড়া প্রিন্সেস ওয়ার্ডটা দুর্বল। দুর্বল বলতে? আই মিন কুইন ওয়ার্ডটা বিচক্ষণতা নির্দেশ করে। আসলে কুইন বলতে পাওয়ারফুল একটা ক্যারেক্টার বোঝায়। তারা বিচক্ষণ, বুদ্ধিমতী, স্বাধীন, নিজের রাজ্যের জন্য যথেষ্ট। আরও অনেক কিছু আমি মনে করি। তার যুদ্ধ নিজের সামলে নেওয়ার ক্ষমতা তার আছে, তার বুদ্ধি, তার লোকবল। আর প্রিন্সেস এসবের কিছুই না। তার নিজের কিছু নেই, কিংবা কুইনের জোরে সে চলে। ওয়ার্ডটার মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে বাচ্চামি ভাবটা প্রবল। তার উপর আর কেউ না হলেও কিং বা কুইনের জোর চলে। সে কারও অধীনে। শি ইজ অলসো হেল্পলেস। প্লিজ আমাকে এই নামে ডেকো না। আদ্রিয়ান ওর কথা শুনে একটু অবাক হয়েছে। পর মুহূর্তে ওর মনে পড়ল আধার লেখিকা। ওর কাছে যে কোনো ক্যারেক্টার ওর দৃষ্টিভঙ্গিতে সাজানো। ওর দৃষ্টিতে ওর কাছে এই ক্যারেক্টারগুলোর এতটা পাওয়ারই দেওয়া। ওকে আর কিছু বুঝিয়ে লাভ নেই। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ডান হাতটা বুকের কাছে এনে মাথাটা হালকা সামনে হেলে দিয়ে বলল, ওকে, অ্যাজ ইউ উইশ, মাই ম্যাজেস্টি। আধার ওর কথা শুনে ফিক করে হেসে দেয়। আদ্রিয়ানও হেসে দেয়। আদ্রিয়ানের আজকে আধারের গালে পড়া টোল দুটো ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করছে। ওর দিক থেকে চোখ সরিয়ে আদ্রিয়ান নিজের অবাধ্য ইচ্ছেটাকে দমিয়ে দিল। এরপর গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তা আধার ওর সাথে একসাথে কথা বলে গিয়েছে। ও মাঝে মাঝে বলেছে। প্রায় 1.5 ঘন্টা পর আদ্রিয়ান এসে একটা ক্লাবের সামনে থামে।
ক্লাবটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আধার নামতে গেলে আদ্রিয়ান ওকে থামিয়ে দেয়। আধার একটু অবাক হয়েছে ওর কাজে। আদ্রিয়ান নেমে ওর পাশে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দেয় ওর দিকে। এবার আধার পুরো শট। আদ্রিয়ানের আজকের আচরণ ওর কাছে সম্পূর্ণ নতুন। আধার ঘোরের মাঝে চলে গিয়েছে যেন। আদ্রিয়ানের ডাকে ও ঘোর থেকে বের হয়। আদ্রিয়ান তখন ওর দিকে হাত বাড়িয়ে আছে। আধারকে চোখের ইশারায় ওর হাতে হাত রাখতে বলে। আধার আর সময় নষ্ট না করে মুখে মৃদু হাসি ফুটিয়ে ওর হাত আদ্রিয়ানের হাতে রাখে। আদ্রিয়ানও হাসি মুখে ওকে গাড়ি থেকে বের করে দরজা লাগিয়ে দিয়ে ওখানে পার্কিং এরিয়ার দায়িত্বে থাকা একজনের হাতে গাড়ির চাবিটা দিয়ে চলে আসে সেখান থেকে। ক্লাবের হলরুমে ঢোকার সময় আধার আদ্রিয়ানের হাত শক্ত করে চেপে ধরে। ওর এই পরিবেশ অ্যাসাইলাম থেকে ফিরে আসার পর প্রথম। ওর অনুভূতি অন্যরকম। আদ্রিয়ান ওর উপস্থিতি পরিস্থিতি বুঝতে পেরে একটু হাসে, তবে ওর অগোচরে। ওরা দরজা দিয়ে ঢোকার সময় অনেকেই ওদের দিকে তাকিয়েছে। ওদের দৃষ্টি অদ্ভুত। আধার যে জেনারেশন, সেই জেনারেশনের সবাই ওকে না চিনলেও এর আগের জেনারেশনের অধিকাংশ মানুষ ওকে চিনতে পেরেছে আর ঘৃণার দৃষ্টিতেই ওকে দেখছে, গুটি কয়েকজন বাদে। ডক্টর ফারহানা আগে থেকেই সতর্ক করে দিয়েছেন ওনাদের আধারকে এটা নিয়ে কিছু না বলতে আর স্বাভাবিক থাকতে। তাছাড়া এরিস্টোক্রাটিক একটা পার্টিতে কোনো সিন ক্রিয়েট অশোভনীয়। ওনারা কিছু সময় ওর দিকে দেখে আবার নিজেদের মতো পার্টি এনজয় করছে। আধার আদ্রিয়ানের হাত ছাড়েনি। সবার আচরণ ওর কাছে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। আদ্রিয়ানও ওর পাশে আছে। অধীর এভাবে ঢুকতে দেখে একজনের মাথায় আগুন জ্বলছে। ডক্টর তানহা আধারকে এখানে একদম আশা করেনি। ও নিজের মতো বুঝতে পেরেছে আধার ওর কাছ থেকে আদ্রিয়ানকে দূরে রাখতেই এখানে উপস্থিত হয়েছে। রিয়ান আধারকে দেখতে পেয়ে ওর কাছে এসে হাজির। রিয়ানের বাবা এবং মা উভয়েরই ডাক্তার। ও এসেছে ফ্যামিলি ইনভাইটেশনে। আধার যে আসবে ভাবতেই পারেনি। ও ডাক্তার না, ওর বাবার পাবলিকেশন কোম্পানির দায়িত্বই ও নিয়েছে। এরপর এই কোম্পানি যথেষ্ট যোগ্যবান এমডি হিসেবে পরিচিতি দিতেও সক্ষম হয়েছে। ডাক্তারের পাশাপাশি এই কোম্পানি চালানো কঠিন ছিল বাবার পক্ষে। তাই ডুবে যাওয়া কোম্পানিকে রিয়ান টপে নিয়ে এসেছে কয়েক বছরের প্রচেষ্টাতেই। রিয়ান আধারের পাশে এসে দাঁড়িয়ে গল্প শুরু করে দিয়েছে। আধার বিরক্ত বোধ করছে, তবু রিয়ানের থামার নাম নেই। ও আদ্রিয়ানের সাথেও কথা বলছে। আদ্রিয়ান বেশ হাসি মুখে ওর কথার উত্তর দিচ্ছে। তানহা বেশ কিছু সময় পর ওদের কাছে আসে। তানহা কাছে আসতেই আধার বেশ রেগে গিয়েছে। ওর চোখে মুখে অভিব্যক্তিতে তা প্রকাশ পেলেও মুখে কিছু বলছে না। তানহা একটা টেরি স্মাইল দিয়ে আদ্রিয়ানকে বলে, আমার তোমার সাথে কিছু কথা ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান কোক খাচ্ছিল। ও গ্লাসটা মুখ থেকে নামিয়ে বলল। হ্যাঁ বলো। তানহা আধারের দিকে তাকিয়ে একটু হেসে আধারকে বলল, আমি যদি তোমার উডবি হাজবেন্ডের সাথে একটু আলাদা কথা বলি, তোমার নিশ্চয় এতে কোনো আপত্তি নেই? তুমি রিয়ানের সাথে কথা বলো না, বেশি সময় নিব না আমরা। আধারের রাগ এই মুহূর্তে চরম পর্যায়ে পৌঁছিয়ে যাওয়ার উপক্রম। আধার ওকে কিছু বলার আগেই আদ্রিয়ান বলে, তানহা, তোমার যা বলার ওর সামনে বলতে পারো। প্লিজ আদ্রিয়ান, হসপিটালের বিষয়ে আধারের যখন আপত্তি নেই, তুমি কেন মানা করছো? বেশি সময় নিব না, মাত্র 5 মিনিট। ওদের কথার মাঝে রিয়ান বলে, তুমি আদ্রিয়ানকে নিয়ে যাও তানহা, আমি একটু আধারের সাথে একান্তে কিছু কথা বলি। বলেই ও আধারের দিকে তাকিয়ে একটা চোখ মারল। আধার হতভম্ব ওদের আচরণে। ও কিছু না বলতেই তানহা ধরে নিয়েছে ওর সাথে আদ্রিয়ানের একান্তে কথা বলায় ওর সম্মতি আছে। আর এই রিয়ান আধারকে একা পেলে জ্বালিয়ে খাবে। তানহা আর কিছু কাউকে বলার সুযোগ না দিয়ে আদ্রিয়ানের হাত ধরে তাকে শ্যাম্পেন টাওয়ারের থেকে কিছুটা দূরে এনে দাঁড় করায়। আধার কিছু বলতে গিয়েও পারল না। এই পরিবেশ একদম ওর অনুকূলে না। এখন কিছু হলে সিন ক্রিয়েট হবে। আধার ওর হাতের কোকের গ্লাসটা রাগে খুব জোরে চেপে ধরেছে। রিয়ান আবার ওর কথা শুরু করলো। ও দেখলো আদ্রিয়ানও মাঝে মাঝে ওদের দিকে আর চোখে তাকাচ্ছে। রিয়ানের বেশ হাসি পাচ্ছে। ছেলেটা এদিকে স্বীকার করবে না নিজের মুখে যে ও আধারকে ভালোবাসে। ওদিকে আধারের সাথে কাউকে দেখলেও জেলাস ফিল করছে। সে যতই ছেলেটা রিয়ান হোক না কেন। রিয়ান আধারের সাথে কথা বলার এক পর্যায়ে বলল, আধার, তুই জানিস
কোনো সুস্থ মস্তিষ্কের ছেলে জেলাস ফিল করলে খুব বেশি কিউট লাগে। দেখ একবার আদ্রিয়ানকে, ওর কিউট ফেসটা আরও সুন্দর লাগছে। উফ, আমি যদি মেয়ে হতাম, আফসোস, এখনই ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করে নিতাম। ওর গালটা দেখ লাল হয়ে গিয়েছে। রিয়ান এতটা বলে আধারের দিকে তাকিয়ে দেখে ওরও গাল লাল হয়ে গিয়েছে রাগে। হয়তো রিয়ানের কোনো কথা ওর কানে ঢোকেনি। রিয়ান এতক্ষণ আদ্রিয়ান আর তানহার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। এবার আধারের দিকে তাকিয়ে বলল, আর কোনো মেয়ে যদি জেলাস ফিল করে তবে তো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। সেই পর্যন্ত না হলেও গৃহযুদ্ধ তো বাঁধবেই, স্নায়ুযুদ্ধও বাঁধতে পারে। একটু থেমে আবার বলল, এই আধার, তুই আবার কোনো যুদ্ধের সূচনা হতে যাচ্ছিস না তো? আমার কিন্তু এখন ভয় করছে। রিয়ান আবার আদ্রিয়ানদের দিকে তাকাতেই দেখল তানহা আদ্রিয়ানের অনেকটা কাছে ঘেঁষ দাঁড়িয়েছে। আদ্রিয়ান অস্বস্তি বোধ করছে, তা ওর চোখে মুখে স্পষ্ট। তানহার সাথে বেশ রেগে কথা বলছে। আদ্রিয়ান অন্যদিকে ফিরতেও আদ্রিয়ানের মুখে হাত দিয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে নেয়। রিয়ান একটু অবাক হয় তানহার আচরণে। আধার কি করবে সেটা ভেবে অস্থির লাগছে ওর। ও আধারের দিকে ফিরতেই দেখলো আধারের হাতের গ্লাসটা ও হাত দিয়েই ভেঙে ফেলেছে। আধারের সাদা গাউনে রক্তের ধারা। রিয়ান এটা দেখে উত্তেজিত হয়ে কিছু বলবে তার আগেই আধার খুব দ্রুত পা ফেলে প্রায় ছুটে যায় তানহার কাছে। তানহা ওকে খেয়াল করার আগেই আধার ওর কেটে যাওয়া হাত দিয়ে তানহার ঘাড় ধরে। আধারের হাতে বিঁধে থাকা কাজ তানহার ঘাড়ে ফুটে গিয়েছে, তবে তা খুব গুরুতর না। আধার ওর ঘাড় ধরেই শ্যাম্পেইন টাওয়ারের ওপর এক প্রকার ছুঁড়ে ফেলে। পুরো পিরামিড আকৃতির টাওয়ারটা ভেঙে পড়ে মুহূর্তেই। সবাই এবার ওদের দিকে তাকিয়েছে। তানহার ঠোঁটের কোণা থেকে রক্ত ঝরছে। আদ্রিয়ান আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছে। আধার আরও দ্রুত ওর পাশে আসে দাঁড়ায়। পাশের টেবিলে রাখা একটা ফুড আইটেম সাস্তিক নিয়ে হাত দিয়ে সেটা থেকে খাবারটা ফেলে দেয়। এরপর সাস্তিক কাঠিটা দিয়ে আরেক হাত দিয়ে ওর চশমা খুঁড়ে ছুঁড়ে ফেলে দূরে। ওকে টেবিলের উপর চিৎ করে ধরে ওকে বলে, নিজে অফথলমোলজিস্ট, এখন নিজের চোখের চিকিৎসা কোনো ডাক্তারকে দিয়ে করাবে সেটা ডিসাইড করো। এই বলে আধার কাঠিটা ওর চোখে ঢুকিয়ে দিতে যায়। এত দ্রুত ঘটে যাওয়া ঘটনায় কেউ এখনো ওকে থামাতে আসতে পারেনি। আধার ওর চোখে ঢুকিয়ে দেওয়ার জন্য কাঠিটা উঁচু করে খুব জোরে ওর চোখ বরাবর নামাতে যাবে, তখনই আদ্রিয়ান ওর হাত ধরে ফেলে। এদিকে তানহা চিৎকার করছে। আধার অনেক হাইপার হয়ে আছে। ও চিৎকার করে বলে, ছাড়ো আমার হাত আদ্রি, ও ওই চোখ দিয়ে তোমার দিকে তাকিয়েছে, আমি ওর চোখ রাখবো না। আধার আদ্রিয়ানের হাতের মুঠোয় ছটফট করছে। আদ্রিয়ান ওকে টেনে সরিয়ে নিয়ে আসে কিছু দূর। তানহা এবার উঠে দাঁড়ায়। আধার থামছেই না। আদ্রিয়ান এবার আর না পেরে ওর মুখে খুব জোরে একটা চড় দেয়। আধার মুহূর্তেই শান্ত হয়ে গিয়েছে। ও ছলছল চোখে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ানের মুখ লাল হয়ে আছে রাগে। উপস্থিত সবাই ওদের দেখছে। এত লোকের সামনে চড় খেয়ে আধারের খুব কষ্ট হচ্ছে, তার সাথে লজ্জাও লাগছে। আদ্রিয়ান এবার খুব জোরেই বলে ওঠে, এটা কী ধরনের পাগলামি আধার? এই তোমার ম্যানার্স জ্ঞান? এই তুমি সুস্থ? কি করেছো তার কোনো আইডিয়া আছে তোমার? যথেষ্ট হয়েছে, আর না। তোমার পাগলামি সে অতিক্রম করে ফেলেছে। আমি আজকে রিহাব সেন্টারে কল করব, ওরা তোমাকে নিয়ে যাবে। তুমি আসলে ওখানে থাকার যোগ্য। আমার ভুল, আমি তোমাকে সুস্থ মনে করেছিলাম। আর না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি রিহাবই ডিজার্ভ করো। আজকের পর আর কোনো কথা বলবো না তোমার সাথে। এখানে সব শেষ। আদ্রিয়ান এতটা বলে চলে আসতে যাবে, আধার ওর হাত ধরে বলে, প্লিজ আদ্রি, আমার ভুল হয়ে গিয়েছে, এমন করো না, আমি বাঁচতে পারবো না। আদ্রিয়ান ছাড়া দিয়ে ওর হাত ছাড়িয়ে নিয়ে ওর দিকে তর্জনী উঁচু করে বলে, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আধার, আর প্রতিবারই তুমি আমাকে ভুল প্রমাণ করেছ। তুমি আসলে অসুস্থ। আর কোনো সুযোগ নেই তোমার হাতে। কাল সকালের ভিতর তুমি তোমার বাড়ি ছেড়ে যাবে। কাল সকালের ভিতর তুমি তোমার বাড়ি ছেড়ে আবার রিহাবে ফিরছ। এটাই ফাইনাল। বলেই আদ্রিয়ান চলে যায়। আধার আর নিতে পারছে না। ও ধপ করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। আশেপাশের সবাই অনেক কিছু বলছে ওকে, যা ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সবাই ওকে অনেক খারাপ কথাই বলছে। আধার একভাবে কেঁদে চলেছে। রিয়ান আদ্রিয়ান থাকায় কিছু বলেনি।
তবে এখন ছুটে এসেছে আধারের কাছে। আদ্রিয়ান ওখান থেকে বের হয়ে ওর মনে হয় সবার সামনে এটাও কি করো। আলাদা আধারকে শাসন করতো ঠিক আছে, তবে সবার সামনে এটা করা একদমই ঠিক হয়নি। ওরও আত্মমর্যাদা আছে, সেটাই আঘাত করার কোনো অধিকার আদ্রিয়ানের নেই। আর এখনও চলে গেলে এই রাতে আধার ফিরবেই বা কী করে। ও দ্রুত ফোন বের করে রিয়ানকে মেসেজ দেয়, যাতে রিয়ান ওকে বাড়িতে পৌঁছিয়ে দেয়। রিয়ান আর আধারের নামে এখানে সবার দেওয়া মিথ্যা অপবাদ নিতে পারছে না। আধারে তো মনে হয় কানে কথাই ঢুকছে না। সবাই আধারের অতীত নিয়ে ওকে কথা শোনাচ্ছে। রিয়ান আধারের হাত ধরে উঠিয়ে দাঁড় করায়। আধার কেঁদেই চলেছে। রিয়ান ওকে হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। ও বাইরে এসে আদ্রিয়ানকে কোথাও দেখতে পায় না। ও এখনও আদ্রিয়ানের মেসেজ চেক করেনি। ও আধারকে দাঁড় করিয়ে পার্কিংয়ে নিয়ে গাড়ি আনতে চায়। তানহা আদ্রিয়ান ওকে বাঁচানোর পর সবার সাথে মিলে ওদের কাণ্ড দেখছিল। ও তো এমন কিছুই চেয়েছিল। ইচ্ছে করে আদ্রিয়ানের সাথে ওভাবে কথা বলেছে যাতে আধার রেগে গিয়ে কিছু একটা করে। ওর উদ্দেশ্য ছিল সবার সামনে ওকে হ্যারাস করা। তবে আধার এতটা করবে আর আদ্রিয়ানও এতটা রিয়াক্ট করবে ভাবেনি। এজন্য ওর খুশি আরও বেড়ে গিয়েছে। ফাইনালি আধার আবার ফিরছে রিহাবে। আধার বেরিয়ে যেতেই তানহা এখানে এসে দাঁড়িয়েছে। আধার একা একা গ্রাউন্ডে দাঁড়িয়ে কাঁদছে। তানহা মুখে হাসি নিয়ে ওর কাছে এগিয়ে এসে মুখ থেকে হতাশাপূর্ণ শব্দ করে বলল, সো আধার, ফাইনালি আবার তোমার আগের ঠিকানায় ফিরছো। তোমার জন্য ওটাই ঠিক জায়গা। এই এত ঝামেলা পূর্ণ পৃথিবী তোমার জন্য না। শান্তিপ্রিয় মানুষ তুমি, ওখানে নিশ্চিন্তে দিন কাটিয়ে দিতে পারবে। উইশ ইউ অল দ্য বেস্ট অফ ফর ইউ নিউ লাইফ।